আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। বগুড়া ৬ ও শেরপুর ৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সকাল 7:30টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলবে বিকেল 4:30টা পর্যন্ত। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। বগুড়া ৬ আসনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা শহরের শিববাড়ি হাসনা জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং জামাত প্রার্থী আবিদুর রহমান শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এদিকে শেরপুর ৩ আসনেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। এই আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামাত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল প্রার্থী মিজানুর রহমান। বগুড়া ৬ আসনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। ভোট গ্রহণ তো সকাল থেকে শুরু হয়েছে, তো আপনি ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের বগুড়া জেলা স্কুল যে কেন্দ্রে, এই ভোট কেন্দ্রে অবস্থান করছি। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি সকালে কিছুটা কম হলেও এখন কিন্তু ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি একটু বাড়ছে। তো এই চিত্র কিন্তু শহরের বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি এবং শহরের বাইরে যেগুলো মফস্বল কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি সকাল থেকে বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। তো এবারের উপনির্বাচন কিন্তু এখানে বগুড়া এই সদর ৬ আসনে কিন্তু এবার ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছে। বিএনপির জনাব রেজাউল করিম বাদশা এবং জামাতের রয়েছে আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির রয়েছে আল আমিন ফুলকপি প্রতীকে। তো এই ৩ জনের মধ্যে কিন্তু এবং বিএনপি এবং জামাত এই দু দলের মধ্যে কিন্তু এখানে মোটামুটি ডাডি লড়াই হবে এমনটাই আশা করা যাচ্ছে। তো আর এই যে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও গতকাল দুই দলে কিন্তু একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে ঘটনা ঘটেছিল কিছুটা উত্তেজনা মনে হয়েছিল যে আসলে ভোটের প্রভাব পড়বে কিনা। তো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখা যাচ্ছে এবং ভোটাররা আসছে, ভোট গ্রহণ হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স টিম সহ কেন্দ্রগুলোতে তারা মোবাইল টিম রয়েছে। তারা বিভিন্ন স্থানে দেখছি তারা সকাল থেকেই তারা মোবাইল টিম বিভিন্ন কেন্দ্রে তারা পরিদর্শন করছে। তো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল বগুড়ার সদরের সর্বশেষ খবর। জানছিলাম বগুড়ার ভোট গ্রহণের খবর। এখন আমরা চলে যাচ্ছি শেরপুরে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কাকুন রেজা। কাকুন, শেরপুর ৩ আসনে ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন? সুরভি, শেরপুর ৩ আসনের ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো। মোটামুটি ভোটার উপস্থিতি আছে কেন্দ্রগুলোতে। এখানে আপনি জানেন যে জামায়াতের প্রার্থীর মৃত্যুজনিত কারণে এই আসনটা স্থগিত ছিল। এখন আবার ৯ তারিখে এই নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ, ভোটাররা আসছে, সকাল থেকেই ভোটাররা আসছে, আর বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং যথেষ্ট এখানে বিজিপি, সেনা সদস্য, পুলিশ সদস্য, আনসার ভিডিপি, এপিবিএন সব সদস্য সবাই আছেন এখানে ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো আর কি। সুরভি, জানছিলাম উপনির্বাচনে ভোট গ্রহণের খবর। কারি অর্থ খরচ করেও গত ১ দশকে পুনরুদ্ধার করা যায়নি ঢাকার অর্ধ শতাধিক খাল কিংবা জলাশয়। দখল দূষণে এখন প্রায় অদৃশ্য হওয়ার পথে খালের সীমানা। বিশাল আয়োজন করে খাল উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েও সফল হতে পারেনি ঢাকার ২ নগর প্রশাসন। এবার বিএনপি সরকারের অন্যতম এজেন্ডা খাল উদ্ধারের দিকে তাকিয়ে বিশ্লেষকরা। তারা বলছেন বাস্তবভিত্তিক পরিকল্পনা ছাড়া সুফল মিলবে না এবারও। নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন ২য় পর্ব। ছবি তুলেছেন জহিরুল ইসলাম। কংক্রিটের বেড়াজালে আবদ্ধ ঢাকায় সবুজ আর জল যেন হারাতে বসেছে।
প্রবাহমান জলাধার এখন মানবসৃষ্ট দূষণে বিপর্যস্ত। বাসাবাড়ির পয়ঃনিষ্কাশনের সংযোগ আর যত্রতত্র ময়লা ফেলায় খাল পরিণত হয়েছে নর্দমায়। সেখানে চাষাবাদ হচ্ছে নানা রোগ ব্যাধিরও। তার সাথে ভূমিক্ষেক্ষ দস্যুদের গ্রাস খালকে করেছে সংকুচিত আর অদৃশ্য। ৮০ দশকেও এ জলাধার ছিল প্রবাহমান, ছিল এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম পথ। সেসব সুখস্মৃতি এখন শুধুই অতীত। দখল, বর্জ্য ও অব্যবস্থাপনায় কয়েকশো ফিট চওড়া খাল সময়ের সাথে এখন ২ অঙ্কের ঘরে পৌঁছেছে। বিশেষজ্ঞদের সংখ্যা এমন পরিস্থিতি চললে অদূর ভবিষ্যতে একেবারে বিলীন হয়ে যেতে পারে শহরে ধুঁকতে থাকা এ সকল জলাধার। ঢাকার ২ সিটি কর্পোরেশনের তথ্য বলছে নগরীতে খাল জলাশয়ের সংখ্যা ৫৭টি। উত্তরে ৩২টির বিপরীতে দক্ষিণে আছে ২৫টি খাল। উত্তর ঢাকার মিরপুর এলাকাতেই আছে ১০টিরও বেশি জলাধার, যার সবগুলোই এখন মৃত আর দূষিত। পানি প্রবাহ না থাকায় মিরপুর ও তার আশপাশের এলাকায় বর্ষা এলেই তৈরি হয় জলজট। উত্তরের আরও ১০টির বেশি এলাকায়ও একই অবস্থা। দক্ষিণের মান্ডা, জিরানি খালের এমন দূষণের প্রভাব পড়ে অন্তত ৭টিরও বেশি এলাকায়, যার স্থায়ী সমাধান নেই কোনো সংস্থার কাছেই। এসব খাল পুনরুদ্ধারে নগর প্রশাসন যেমনি ক্লান্ত, তেমনি সরকারি অর্থ খরচ করেও নাগরিক প্রশান্তি আসেনি। ২ সিটি গত ৪ অর্থ বছরে প্রায় ৩০০ কোটি টাকা খরচ করেছে খাল রক্ষণাবেক্ষণে। অর্থের অপচয় হয়েছে, খালের ময়লা উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু একটি খালও এই অর্থ ব্যয়ের কারণে উদ্ধার করে ধরে রাখা যায়নি। সনাতনীভাবে করলে খালের ময়লা খালে ফেরত আসবে, দখলদাররা ফেরত আসবে, এবং যেটা সবচেয়ে প্রয়োজন রাজনৈতিক বার্তা দেয়া, আইনি বার্তা দেয়া, যে দখলদাররা যারা দখল করেছেন তাদেরকে আইনিভাবে মোকাবেলা করা এবং দখলদারদেরকে শাস্তি নিশ্চিত করা। বড় ধরনের প্রকৌশলগত গাফিলতি এসেছে, যেটা হলো বক্স কালভার্ট। এর ফলে আমরা সামগ্রিকভাবে উপকৃত না হলেও সাময়িক উপকার পেয়েছিলাম। এইভাবে বক্স কালভার্ট হলে উপর একটা রাস্তা পাওয়া যায়, কিন্তু এর ফলে যেটা হলো চোখের আড়াল করার কারণে সমস্ত জলের ধারার যোগাযোগ চরমভাবে বিচ্ছিন্ন। কোনো অবস্থাতেই খালের মধ্যে একটা ময়লাও আমরা শুধু তো আমরা অ্যালাউ করবো না, বরঞ্চ যারা ফেলবে এটাকে বড় আকারের অপরাধ হিসেবে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা। তবে বিশেষজ্ঞরা আশাবাদী, নতুন সরকারের সময়ে হয়তো নগর জুড়ে পুনরুদ্ধার হতে পারে ব্লু নেটওয়ার্ক, এবং যেটি সময় সাপেক্ষ বলেও মত তাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার পেট্রোল পাম্পে তীব্র তেল সংকট বিরাজ করছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রভাবে স্বস্তির আলো দেখা দিলেও তা আশায় ভাটা পড়েছে। কারণ যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝে লেবাননে হামলা করেছে ইসরায়েল। তবে সরকার বলছে আগামী সপ্তাহ থেকে দেশে পেট্রোল অকটেনের ঘাটতি কিছুটা কমতে পারে, ফলে পাম্পের বাইরে দীর্ঘ গাড়ির সারি কমতে পারে। এদিকে আজও পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। তেল সংকটে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এর মধ্যেই রেশনিং করে তেল দিচ্ছে পাম্পগুলো, তবে এখনও সব পাম্পে তেল সরবরাহ করতে পারছেন না পাম্প মালিকরা। যেগুলোতে তেল পাওয়া যাচ্ছে সেগুলোতেও চাহিদা মতো তেল কিনতে পারছেন না গ্রাহকরা। এদিকে সরকার এই পরিস্থিতিতে ধৈর্যের সাথে মোকাবেলা করে প্রয়োজনের বাইরে তেল সংগ্রহ না করতে অনুরোধ জানান। হাম উপসর্গের সবশেষ ২৪ ঘন্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৪৮ জন। এদিকে ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা শুরু হবে ২০ এপ্রিল থেকে। এ বিষয়ে আরও খবর জানতে যাচ্ছি রাজধানী শিশু হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হামে আক্রান্ত কতজন শিশু আজ হাসপাতালে এসেছে এবং তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা? হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ কোনো বেড কিন্তু ফাঁকা নেই। এখানে সকাল থেকে ছোট ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন, বেশিরভাগই উপসর্গ নিয়ে। তবে যেসব হাম শনাক্ত হচ্ছে তাদেরকে যদি বেড সংকট থাকে তাহলে অপেক্ষা করতে হচ্ছে, আর যদি বেড ফাঁকা থাকে তাহলে সেখানে স্থানান্তর করা হচ্ছে। কারণ এখান থেকে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সে সংখ্যাটাও কিন্তু প্রায় ২০-এর অধিক প্রতিদিন গড়ে। এছাড়া যারা ভর্তি হচ্ছেন সেই সংখ্যাটাও কিন্তু
15 থেকে 20 জন। তাই এই আসা এবং যাওয়া, সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই মিলে কিন্তু এই বাংলাদেশ শিশু হাসপাতালে রোগীর চাপ রয়েছে। সেখানে বাইরে কিছুক্ষণ আগে দেখলাম যে উপসর্গ নিয়ে জ্বর, প্রচণ্ড জ্বর এবং সাথে শরীরে লালচে দানা, সেসব অবস্থায় কিন্তু রোগীর স্বজনরা ছোট ছোট বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছে, কারণ পরীক্ষার মাধ্যমেই আসলে মূলত এটি ডাক্তাররা নিশ্চিত করেন যে হাম হয়েছে কিনা। কারণ অনেকেই যারা ঢাকার বাইরে থেকে আসেন, হাম পরবর্তী নিউমোনিয়া জনিত সমস্যার কারণেও কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। কারণ 103 ডিগ্রি জ্বর, 102 ডিগ্রি জ্বর, সেই জ্বরের পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপে এই অভিভাবকরা বুঝতে পারে না। তাই ঢাকার বাইরে থেকে যেসব স্বজনরা আসছেন তারা বলছেন যে তার বাচ্চার যে হাম হয়েছে বা নিউমোনিয়া হয়েছে, তারা আসলে মূলত সেই স্থানীয় যে দোকানগুলো রয়েছে, ওষুধের দোকান, সেখান থেকে প্যারাসিটামল বা জ্বর সারানোর যে ওষুধ রয়েছে সেগুলো তারা মূলত দিয়ে জ্বর কমানোর চেষ্টা করেছেন। তারপর যখন ছোট শিশুর নিউমোনিয়া হয়ে গেছে, তারপরে এই হাসপাতালে ছোটাছুটি। এই গত কয়েকদিনে কিন্তু 138 শিশু মারা গেছে হামজনিত কারণে। এছাড়া প্রায় 2000-এর মতো ভর্তি রয়েছে পুরো সারা দেশ জুড়ে। ঢাকায় সেই সংখ্যাটা অনেক, কারণ বাংলাদেশ শিশু হাসপাতাল সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে পা ফেলার জায়গা কিন্তু নেই। কারণ এই রোগীর চাপ কিন্তু রয়েছে, কারণ শুরু থেকেই মূলত হাসপাতালগুলো আসলে প্রস্তুত ছিল না এই হামজনিত সমস্যার কারণে। প্রতি বছরই হামজনিত সমস্যায় কিছু সংখ্যক শিশু ভর্তি হলেও এবছর চাপ কিন্তু অনেকটাই বেশি ছিল। তাই আসলে তেমন কোনো ইউনিট করা হয়নি। তার পরবর্তী প্রস্তুতি অনুযায়ী সেই ইউনিট কিন্তু এবছর করা হয়েছে, যেখানে ছোট ছোট শিশুরা, বিশেষ করে 6 মাসের শিশুরা, 6 মাসের কম বয়সী শিশুরা কিন্তু বেশি রয়েছে। কারণ আমরা বাংলাদেশ শিশু হাসপাতালের পরিসংখ্যান আপনাদেরকে জানিয়েছিলাম যে সেখানে প্রায় 70 থেকে 80 জন শিশু শুধু 6 মাস কম বয়সী। এছাড়া 6 মাস থেকে 9 মাস বয়সী শিশু সংখ্যাও কিন্তু অনেকটা বেশি, যেখানে 54 জন শিশু 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুরা ভর্তি রয়েছে। তো পুরো এই প্রক্রিয়া জুড়ে যে বলা আছে যে 9 মাসের কম বয়সী শিশুদের হাম হয় না বা এই ধরনের সমস্যা তারা ভোগে না, সেই চিকিৎসা শাস্ত্রের পুরো মোড় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ডাক্তাররা বলছেন যে সেখানে 6 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে এই হামজনিত সমস্যায়, যা এই চিকিৎসা ক্ষেত্রে তারা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তো এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম হামে আক্রান্ত শিশুদের অবস্থা। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।